সো হ্যালো, তো আজকে আমরা অর্গানিকের যে পার্টটা দেখব সেটা হচ্ছে বেনজিন অর অ্যারোমেটিক রিং আমরা বলতে পারি। বেনজিন দিয়ে আমি স্টার্ট করছি। বেনজিন, নাও বেনজিনের যদি আমি কথা বলি, তো বেনজিন দেখতে হয় কিরকম? এরকম হয়, এটাকে বলে বেনজিন। ঠিক আছে, এবার বেনজিনের কাছে কি কি আছে এটা আমাকে দেখতে হবে। তো প্রথমত এই 1 2 3 4 5 6 ছটা sp2 কার্বন আছে, বেনজিনের কাছে। ওকে, আচ্ছা, 6টা sp2 কার্বন আছে, 6টা হাইড্রোজেন আছে, দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, আর 1 2 3 তিনটে পাই বন্ড আছে যারা কনজুগেশনে রয়েছে। ঠিক আছে, এখান থেকে পরে আমরা রেজোন্যান্স করব। ঠিক আছে, যারা কনজুগেশনে রয়েছে। ঠিক আছে, ডিফারেন্ট স্ট্রাকচারের ব্যাপারে অ্যাকচুয়ালি আমরা মেইনলি এখানে যেটা ফোকাস করব ইনিশিয়ালি, সেটা হচ্ছে যে বেনজিন, তার অ্যারোমেটিসিটি কি জিনিস হয়, তার অ্যারোমেটিসিটি, ঠিক আছে, তার রিয়াকশন, এই কটা জিনিস নিয়ে আগে ডিল করবো। লাস্টে আমরা বেনজিনের স্ট্রাকচারের ব্যাপারে কথা বলবো। ওখানে আছে না কেকুলের স্ট্রাকচার, ঠিক আছে, তো ডিফারেন্ট স্ট্রাকচারস আছে যেগুলোর ব্যাপারে আমরা কথা বলবো। ঠিক আছে, আগে মেন ইম্পর্টেন্ট পার্টগুলো আমি কমপ্লিট করে নিতে চাইছি। তো এটা হচ্ছে বেনজিন। ঠিক আছে, নাও বেনজিনকে বলা হয় অ্যারোমেটিক রিং। বেনজিনকে আমরা কার আন্ডারে রেখেছি? বেনজিনকে আমরা রেখেছি অ্যারোমেটিক রিং এর আন্ডারে। হ্যাঁ হ্যাঁ, তো অ্যারোমেটিক রিং। নাও এই যে রিং অ্যারোমেটিক, এটা বুঝবো কিভাবে? তো এর জন্য আমাদের কিছু জিনিস স্টাডি করতে হয়। সেটা হচ্ছে 4টে জিনিস এখানে স্টাডি করতে হয়। নাম্বার 1 হচ্ছে যে এই যে স্ট্রাকচারটা দেখছি, কোন একটা রিং অ্যারোমেটিক কিনা দেখার জন্য, চেক করার জন্য 4টে জিনিসকে চেক করতে হয়। নাম্বার 1 হচ্ছে যে রিংটা সাইক্লিক কিনা, প্রথমত হচ্ছে সাইক্লিক স্ট্রাকচার কিনা। তো অবভিয়াসলি বেনজিন একটা সাইক্লিক স্ট্রাকচার, ওকে। নাম্বার 2 চেক করতে হয় যে কনজুগেশন আছে কিনা। না, হোয়াট ইজ কনজুগেশন? কনজুগেশন বেসিক্যালি হচ্ছে, এটাকেই বলে কনজুগেশন। পাই বন্ড আছে, সিগমা বন্ড আছে, পাই বন্ড আছে। তো কনজুগেশন কত টাইপের হয়? যেমন হচ্ছে একটা কনজুগেশন হয় লোন পেয়ার সিঙ্গেল ডাবল, লোন পেয়ার সিঙ্গেল বন্ড ডাবল বন্ড। ঠিক আছে, ডাবল সিঙ্গেল ডাবল, এটাও একটা কনজুগেশন হয়। এই যে কনজুগেশন হয়। ঠিক আছে, তারপর হচ্ছে প্লাস সিঙ্গেল ডাবল, এটাও একটা কনজুগেশন হয়। না, কনজুগেশন কি? কনজুগেশন বেসিক্যালি আমাদের রেজোনেন্সে আছে। কনজুগেশন কিসে আছে? রেজোনেন্সে আছে। মানে অ্যাকচুয়ালি এই কনজুগেশন গুলোর মাধ্যমে রেজোনেন্স হয়। এই দিস কনজুগেশনস আর রেসপন্সিবল ফর রেজোনেন্স। ঠিক আছে, তো কনজুগেশন যদি থাকে তো তার রেজোনেন্স হয়। ঠিক আছে, তো এখানেও যেমন ডাবল সিঙ্গেল ডাবল একটা কনজুগেশন রয়েছে। কিরকম কনজুগেশন রয়েছে? এখানে ডাবল আছে, তারপর সিঙ্গেল আছে, তারপর আবার ডাবল আছে, তারপর আবার সিঙ্গেল আছে, তারপর আবার ডাবল আছে। ঠিক আছে, এরকম কনজুগেশন আছে। ঠিক আছে, তার মানে কি এখানে রেজোনেন্স হতে পারে। এই ডাবল বন্ড এখানে সিঙ্গেল বন্ডকে ডবল বন্ড করবে, ডাবল বন্ড এখানে পাই বন্ড ভেঙে এদিকে আসবে, এখানকার পাই বন্ড ভেঙে আবার এদিকে যাবে। তো এটাকে এইভাবে কনজুগেশন হয়, মানে এইভাবে কনজুগেশন। এখানে যে কনজুগেশন রয়েছে কিভাবে রয়েছে? এ এধারে যাবে ভেঙে, এ এধারে ভেঙে গেলে এ এধারে ভাঙবে, এ এধারে যাবে। তো এইভাবে কনজুগেশন বেনজিনের মধ্যে হতে থাকে। দিস ইজ কল্ড কনজুগেশন। অলদো এর ডিটেল, এই যে যেটা আমি বললাম, এর ডিটেল রেজোনেটিং স্ট্রাকচারের ব্যাপারে আমি এখানে ডিসকাস করব, নো টেনশন। এখানে আমি কিন্তু ডিসকাস করব ডিটেল রেজোনেটিং স্ট্রাকচারের ব্যাপারে বেনজিনের। বাট আপাতত ইনিশিয়ালি যে জিনিসগুলো বলছি সেগুলোকে জাস্ট নোট করে নাও। ঠিক আছে, 1 নাম্বার কি? সাইক্লিক।
2 নাম্বার হচ্ছে কনজুগেশনেতে আছে। তিন নাম্বার কি? 3 নাম্বার যেটা জানতে হবে যে সাইক্লিক কনজুগেশন প্রেজেন্ট আছে। 3 নাম্বার যেটা হচ্ছে যে এই যে বেনজিন রিংটা রয়েছে এ 4n+2 পাই ইলেকট্রন মানে আই এম সরি হাকেলস রুলকে ফলো না। 3 নাম্বার হচ্ছে স্ট্রাকচারটা প্ল্যানার কিনা। ইভেন এটা 3 নাম্বারে নয়, এটা 2 নাম্বারেই আছে। আই এম সরি, আমি 3 নাম্বারেরটা বলে দিয়েছি যে কনজুগেশন এখানে প্রেজেন্ট আছে। এগুলোকে পরপর দেখতে হয়, ওকে? এইগুলোকে কিন্তু পরপর দেখতে হয়। কনজুগেশন প্রেজেন্ট, যেটা বললাম যে এখানে কনজুগেশন আছে। তো প্রথমে কি হলো সাইক্লিক, তারপরে দেখতে হয় স্ট্রাকচারটা প্ল্যানার কিনা। স্ট্রাকচারটা কেন প্ল্যানার দেখতে হয়, তার কারণ হচ্ছে যদি স্ট্রাকচার প্ল্যানার না হয় তাহলে কিন্তু রেজোনেন্স হবে না। যেমন আমরা পরে পড়বো এটা, যে অনেক সময় কি হয় যে এরকম গ্রুপ থাকে COOH মানে হচ্ছে বেনজোইক অ্যাসিড, একে বলা হয় বেনজোইক অ্যাসিড। এরকম গ্রুপ থাকে, প্রবলেমটা হয় কোথায়, যদি এখানে কোনো বাল্কি গ্রুপ চলে আসে, লাইক আমি ধরে নিচ্ছি NHMe, একটা বাল্কি গ্রুপ এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার ইনিশিয়ালি কি হচ্ছিল, যখন এই বাল্কি গ্রুপটা ছিল না তখন এই যে রিংয়ের মধ্যে যদি দেখি এখানেও কনজুগেশন আছে ডাবল, এই যে রিংয়ের মধ্যে ডাবল সিঙ্গেল সিঙ্গেল ডাবল, মানে এই যে ডাবল বন্ড, এই সিঙ্গেল বন্ড আর অক্সিজেনের ডাবল বন্ডের মধ্যে একটা কনজুগেশন আছে। তো এখানেও কি হতে পারে, রেজোনেন্স হতে পারে, এইভাবে রেজোনেন্স হতে পারে। বাট এটা ততক্ষণই হতে পারে যদি স্ট্রাকচারটা পুরো প্ল্যানার থাকে। যখন আমি এর অর্থ পজিশনে একটা গ্রুপ আনবো লাইক NHMe, তখন এদের মাঝখানে রিপালশন শুরু হয়ে যাবে। এই কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আর এই মিথাইল অ্যামিন এই যে গ্রুপটা, অ্যালকাইল অ্যামিন এই যে গ্রুপটার মধ্যে রিপালশন শুরু হয়ে যাবে। ডিউ টু দিস রিপালশন কি হবে, এই যে কার্বক্সিলিক অ্যাসিডের প্লেন চেঞ্জ হয়ে যাবে। যখন কার্বক্সিলিক অ্যাসিডের প্লেন চেঞ্জ হবে তখন কিন্তু আর এই রেজোনেন্সটা থাকবে না, তার কারণ প্লেন চেঞ্জ হয়ে গেছে। রেজোনেন্স মাথায় রাখতে হয় সবসময় সেম প্লেনে হবে, রেজোনেন্স সেম প্লেনে হবে, না হলে কিন্তু রেজোনেন্স হয় না। দ্যাট ইজ ওয়াই নাম্বার 2 প্রপার্টি যেটা চেক করতে হয় সেটা হচ্ছে প্ল্যানারিটি। প্ল্যানারিটিকে আমাদের চেক করতে হয়। না কোন একটা স্ট্রাকচার প্ল্যানার কিভাবে বুঝবো, তো তার জন্য হাইব্রিডাইজেশন আছে। লাইক যেমন হচ্ছে sp2 যদি হাইব্রিডাইজেশন হয়, যদি কোনো স্ট্রাকচারে কার্বন sp2 হাইব্রিডাইজেশনে থাকে, তাহলে আমরা কি বলি যে স্ট্রাকচারটা হচ্ছে ইন জেনারেল sp2 বলছি। তাহলে সেখানে বন্ড অ্যাঙ্গেল কত হয়, তো বন্ড অ্যাঙ্গেল হয় আমাদের 120 ডিগ্রি, আমরা সবাই জানি। এটা তো ছেড়ে দাও, 120 ডিগ্রি দেখার দরকার নেই। স্ট্রাকচারটা ট্রাইগোনাল প্লেনার হয় সেটা তো আমরা জানি, ট্রাইগোনাল প্লেনার। স্ট্রাকচারটা কি হয়, ট্রাইগোনাল প্ল্যানার হয়। এখানে যদি আমি ভালো করে দেখি প্রত্যেকটা কার্বন কিন্তু sp2 হাইব্রিডাইজড। বলে কিভাবে sp2 হাইব্রিডাইজড, তো হাইব্রিডাইজেশন সবসময় কিভাবে কাউন্ট হয়, নাম্বার অফ সিগমা বন্ড প্লাস নাম্বার অফ লোন পেয়ার। এটা নোট করে নাও যদি না জেনে থাকো যে হাইব্রিডাইজেশন কিভাবে কাউন্ট করে। তো নাম্বার অফ সিগমা বন্ড প্লাস নাম্বার অফ লোন পেয়ার, এইভাবে হাইব্রিডাইজেশন কাউন্ট করে। তো এখানে যদি আমি দেখি লাইক যে কোনো একটা কার্বনকে দেখছি, বাকি কার্বনগুলো তো সব আইডেন্টিক্যাল। আমি সাপোজ এই কার্বনটাকে দেখছি, তাহলে এর কাছে সিগমা বন্ড কটা আছে, একটা দুটো তিনটে, এর কাছে তিনটে সিগমা বন্ড আছে। তো এখানে তিনটে সিগমা বন্ড আছে, তার মানে এখানে বুঝতে হবে যে এখানে যেহেতু তিনটে সিগমা বন্ড আছে, ঠিক আছে, এখানে যেহেতু তিনটে সিগমা বন্ড আছে তাই এর হাইব্রিডাইজেশন কি হবে, sp2। এই যে s মানে 1 প্লাস p2 এর দুটো, 2 আর 1 কত হলো 3, 2 আর 1 3, আর নাম্বার অফ সিগমা বন্ড এখানে কটা আছে, একটা দুটো তিনটে। পাই বন্ড কিন্তু হাইব্রিডাইজেশনে কাউন্ট হয় না, ঠিক আছে? তো আমি এখানে যেটা এটা এইভাবে এক্সপ্লেন করতে চাইছি যে কটা সিগমা বন্ড আছে এই কার্বনের কাছে, কটা সিগমা বন্ড আছে, একটা দুটো তিনটে সিগমা বন্ড আছে, তার মানে 3 সিগমা বন্ড। তাহলে 3 সিগমা বন্ড মানে হাইব্রিডাইজেশন কিভাবে হবে না, একটা s আর দুটো p নিয়ে। তাহলে দেখো টোটাল s হচ্ছে 1 আর p হচ্ছে দুটো, তাহলে 2 আর 1 3, তার মানে সিগমা বন্ড করতে গিয়ে একটা s আর দুটো p অরবিটাল এখানে ইউজ হয়েছে। এটা আমরা বুঝতে পারছি, এটা হচ্ছে হাইব্রিডাইজেশন।
ঠিক আছে, এটার হাইব্রিডাইজেশন। ঠিক আছে, তাহলে sp2 হাইব্রিডাইজেশন হলে কি হয়, ট্রাইগোনাল প্ল্যানার হয় স্ট্রাকচার। তার মানে স্ট্রাকচার কি হবে, প্ল্যানার। স্ট্রাকচার কি হলো, প্ল্যানার। স্ট্রাকচার কি হবে, প্ল্যানার। থার্ড কি দেখলাম, কনজুগেশন এর মধ্যে প্রেজেন্ট আছে। ফোর্থ আমাদের দেখতে হয় যে একটা রুল হয় হাকেলস রুল, হাকেলস রুলকে ফলো করছে কিনা, হাকেলস রুলকে ফলো করছে কিনা, হাকেলস রুলকে ফলো করছে কিনা। হাকেলস রুল কি, হাকেলস রুল হচ্ছে 4n + 2 পাই, 4n + 2 পাই ইলেকট্রন। মানে এটার মানে কি, এটার মানে হচ্ছে যে হাকেলস রুল বলছে যাদের মধ্যে 4n + 2 পাই ইলেকট্রন থাকবে, কি বললাম, যাদের মধ্যে 4n + 2 পাই ইলেকট্রন থাকবে তারা হচ্ছে অ্যারোমেটিক। তারা কি, অ্যারোমেটিক। অ্যারোমেটিসিটির জন্যই হাকেলস রুল এসেছিল। আর যাদের মধ্যে 4n + 2 থাকবে না তারা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক, তারা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। এখন এইটা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। কেন মাথা ঘামানোর দরকার নেই, তার কারণ হচ্ছে যে মানে অনেকে মাথা ঘামা, কি নিয়ে মাথা ঘামানো সেটাও বলি, যে অ্যারোমেটিক কিভাবে বুঝবো। যদি কখনো এরকম আসে, যেমন হচ্ছে এখানে, এখানে যদি আমি ভালো করে দেখি তো এখানে টোটাল পাই ইলেকট্রন কটা, একটা দুটো তিনটে, ভুল, টোটাল পাই ইলেকট্রন এখানে তিনটে নয়, টোটাল পাই বন্ড তিনটে। তাহলে পাই ইলেকট্রন কতগুলো হবে, 3 দুগুণে 6টা। তাহলে এখানে আমার কাছে আছে 6টা পাই ইলেকট্রন, তো আমার কাছে নাম্বার কি হলো, 6টা পাই ইলেকট্রন। এখন অনেকে ভাবতেই পারে যে যে এখানে লেখা আছে 4n + 2 পাই ইলেকট্রন, এখানে আমার অ্যানসারে হলো 6টা পাই ইলেকট্রন। তাহলে হাকেলস রুল বলছে 4n + 2 আর আমার এসছে এখানে অ্যানসারে 6। তাহলে আমি বুঝবো কিভাবে যে হাকেলস রুল ফলো হচ্ছে কি হচ্ছে না। তো আমরা কি করব, সিম্পল ক্যালকুলেশন, ছোটবেলার ক্যালকুলেশন, এর আমি ইজি ওয়েও বলে দেবো। ঠিক আছে, সিম্পল ছোটবেলার ক্যালকুলেশন, সেটা হচ্ছে যে 4n + 2 = লিখবো 6। কেননা হাকেলস কি বলছে যে অ্যারোমেটিক হতে গেলে 4n + 2 পাই ইলেকট্রন রুল ফলো করতে হবে। ঠিক আছে, তো আমি কি করলাম, 4n + 2 = 6 লিখলাম। ঠিক আছে, এবার আমার কাছে n এর ভ্যালু এখান থেকে কত আসবে, 4n = 4, তাহলে n হলো 1। পয়েন্ট টু বি নোটেড, এইটা হচ্ছে আমাদের লক্ষ্য করতে হবে যে n এর ভ্যালু যেন ইন্টিজারে আসে। যদি n এর ভ্যালু ইন্টিজারে আসে তার মানে বুঝতে হবে যে হাকেলস রুল ফলো করেছে কম্পাউন্ডটা অ্যারোমেটিক। হ্যাঁ, তার মানে এই নয় যে শুধু হাকেলস রুল চেক করে অ্যারোমেটিক বলে দিলাম, নো, তার আগের গুলো চেক করতে হবে যে সাইক্লিক কিনা, প্ল্যানার কিনা, কনজুগেশন কিনা। যদি এরকম দেখি যে কোনো একটা কম্পাউন্ড প্ল্যানারই নয়, ঠিক আছে, কোনো একটা কম্পাউন্ড প্ল্যানারই নয়, তাহলে ও এখানেই বাতিল হয়ে যাবে, এতদূর পর্যন্ত কিন্তু আসবো না, হাকেলস রুল পর্যন্ত আসবো না। যদি কোনো কম্পাউন্ডে দেখি যে কনজুগেশন নেই, তাহলেও কিন্তু সেম জিনিস, যে আমরা এতদূর দেখবই না, সরি আমরা এতদূর দেখবই না, আমরা এখানে আটকে যাবো, বলবো কম্পাউন্ডটা অ্যারোমেটিক নয়, এরকম করে বলে দেবো। ঠিক আছে, আর আলটিমেটলি যদি সবকটা ক্রাইটেরিয়া পাস করে যায়, দিয়ে যদি আলটিমেটলি এই জায়গায় আসে, তাহলে তখন কি হবে, তখন হবে যে আমাদের দেখতে হবে যদি এই জায়গায় আসে তখন আমাদের দেখতে হবে যে 4n + 2 কে ইকুয়াল করে 6, মানে 6 এর সাথে ইকুয়াল করব, যে 4n = 4 আসবে, n মানে হচ্ছে যদি n ইন্টিজারে চলে আসে তখন ওই এই দুটোকে ইকুয়েশনকে ইকুয়েট করব, তখন যদি n যদি ইন্টিজারে চলে আসে তার মানে ওটা হবে অ্যারোমেটিক। ঠিক আছে, অ্যারোমেটিক। ওকে, আচ্ছা আমি বেনজিনকে আপাতত ছাড়ছি, আমি সাপোজ একটা কম্পাউন্ড হচ্ছে এরকম, এটা হচ্ছে কম্পাউন্ড। ঠিক আছে, এই কম্পাউন্ডটা সাইক্লিক। হ্যাঁ, প্রত্যেকটা কার্বন যদি এখানে ভালো করে দেখা হয়, সরি একটুখানি মডিফাই করছি আমি, প্রত্যেকটা কার্বন যদি এখানে ভালো করে দেখা হয় তাহলে প্রত্যেকটা কার্বন কিন্তু এখানে ঠিকই আছে, প্রত্যেকটা কার্বনকে যদি এখানে দেখা হয় তাহলে প্রত্যেকটা কার্বন কিন্তু sp2। এবার অনেকের সন্দেহ থাকতে পারে এই কার্বনটা নিয়ে, অনেকের সন্দেহ থাকতে পারে যে এই কার্বনটা, এটা তো একটা কার্বোক্যাটায়ন, এই যে এখানে যদি আমি ভালো করে একটু বড় করে আঁকি, স্ট্রাকচারটা একটু বড় করেই আঁকছি আমি,
এটা হচ্ছে স্ট্রাকচার। অনেকের সন্দেহ থাকতেই পারে যে এইটা কিভাবে sp2 হচ্ছে, এর কাছে তো কোনো পাই বন্ড নেই। তো ফার্স্ট অফ অল পাই বন্ড তো হাইব্রিডাইজেশন আসে না, সিগমা বন্ড কাউন্ট করি। তো এখানে প্লাস আছে মানে কি, এখানে একটা প্লাস আছে মানে কি, মানে অবভিয়াসলি একটাই থাকে। তো প্লাস আছে মানে কি, নিশ্চয়ই এখানে একটা গ্রুপ কম আছে, তার মানে একটা কার্বনের 3টে গ্রুপ আছে, একটা গ্রুপ কম আছে। তো এইদিকে একটা সিগমা বন্ড, এদিকে একটা সিগমা বন্ড, আর এখানে কিন্তু একটা হাইড্রোজেন লুকিয়ে বসে আছে, আর আরেকটা হাইড্রোজেন কিন্তু এখানে নেই, বা আরো কোনো যদি কম্পাউন্ড থাকে ক্লোরিন ফ্লোরিন কিন্তু নেই, এখানে নেই। মানে এখানে কার্বনের 3টে হাত রয়েছে। 3টে হাত এখানে কি কি, এই একটা সিগমা, এই একটা সিগমা, আর হাইড্রোজেনের একটা সিগমা। তাহলে এখানে এর হাইব্রিডাইজেশন কত হয়ে গেল, sp2, sp2, এদের সবার তো sp2 বোঝাই যাচ্ছে, এর মতনই দেখতে, এদের সবার তো sp2 বোঝা যাচ্ছে। তো আমরা প্ল্যানার ও স্ট্রাকচারটা প্লাস এদের মধ্যে কনজুগেশনও রয়েছে। কিরকম কনজুগেশন, এই যে প্লাস চার্জটা এখানে রয়েছে, এদিকে রেজোনেন্স করে আসবে, ঠিক আছে, এদিকে রেজোনেন্স করবে, এইভাবে রেজোনেন্স হবে এর মধ্যে। তার মানে এখানে কনজুগেশনও আছে কমপ্লিট রিং এ। আর কনজুগেশন কিন্তু কমপ্লিট রিং এ থাকতে হবে। আরেকটা জিনিস যেটা, কনজুগেশন কিন্তু এখানে কমপ্লিট রিং এ থাকতে হবে। এরকম নয় যে শুধুমাত্র এই মানে এইটুকু জায়গার মধ্যে কনজুগেশন থাকলো, কমপ্লিট রিং এ কনজুগেশন থাকতে হবে। ওকে, ঠিক আছে। তো কনজুগেশন এখানে প্রেজেন্ট আছে। এবার আসছে হাকেলস রুল। হাকেলস রুল এখানে একটা মজা হবে। মজাটা হচ্ছে যেখানে 1 2 3 4 আছে, হ্যাঁ আছে, ঠিক আছে, আছে 1 2 3 4, 4টে ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন আছে, কনজুগেশনে আছে। তার মানে আমি লিখতে পারি 4n + 2 = 4। এবার এখান থেকে যদি n ক্যালকুলেট করি আসবে হাফ। তার মানে কম্পাউন্ডটা অ্যারোমেটিক নয়, কম্পাউন্ডটা কিন্তু অ্যারোমেটিক নয়, এই কম্পাউন্ডটা কিন্তু অ্যারোমেটিক নয়। তাহলে এটা কি, যদি অ্যারোমেটিক না হয় তাহলে কি নন অ্যারোমেটিক হবে? নন অ্যারোমেটিকও বলতে পারবো না, তার কারণ হচ্ছে 3টে ক্রাইটেরিয়া, ফার্স্ট 3টে ক্রাইটেরিয়া পাস করে গেছে। ফার্স্ট 3টে ক্রাইটেরিয়া যদি কেউ পাস করে যায়, ফার্স্ট 3টে, এই 3টে ক্রাইটেরিয়া যদি কেউ পাস করে যায়, তাহলে সে আইদার অ্যারোমেটিক হবে, নাহলে অন্য কিছু হবে, নন অ্যারোমেটিক হবে না। নন অ্যারোমেটিক হতে গেলে কিন্তু এই 3টের মধ্যে যে কোনো একটা ফেল করবে, এটা আমি লিখে দিচ্ছি। নন অ্যারোমেটিক হতে গেলে, নন অ্যারোমেটিক হতে গেলে, অ্যারোমেটিক হতে গেলে এই 3টের মধ্যে যে কোনো একটাকে ফেল করতে হবে, এই 3টের মধ্যে এনি ওয়ান ফেল করতে হবে। এই 3টে ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া ফেল করলে তবেই কম্পাউন্ডটা নন অ্যারোমেটিক হবে, আদারওয়াইজ কিন্তু কম্পাউন্ডটা নন অ্যারোমেটিক হবে না। তাহলে এটার নাম কি দেব? এটার নাম হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। এটার নাম কি? অ্যান্টি অ্যারোমেটিক। কেন অ্যান্টি অ্যারোমেটিক? তার কারণ হচ্ছে এ হচ্ছে অ্যারোমেটিকের থেকেও লেস স্টেবল। মানে অ্যারোমেটিক হচ্ছে হাইলি স্টেবল, পরে আমরা দেখব যে অ্যারোমেটিক কম্পাউন্ডস আর হাইলি স্টেবল। তার মানে অ্যান্টি অ্যারোমেটিক হলে কি হবে? অপোজিট টু দ্য স্টেবিলিটি। অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডস আর লেস স্টেবল বা লিস্ট স্টেবল, ঠিক আছে। অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডস আর লিস্ট স্টেবল, ঠিক আছে। নন অ্যারোমেটিক কি হবে? নন অ্যারোমেটিক এই উপরের 3টে ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা ফেল করলেই আমরা বলবো কম্পাউন্ডটা নন অ্যারোমেটিক। সেক্ষেত্রে কিন্তু অ্যান্টি অ্যারোমেটিকের কোনো কথাই হবে না। অ্যান্টি অ্যারোমেটিক অ্যারোমেটিকের কথা তখনই হবে যদি ফার্স্ট 3টে ক্রাইটেরিয়া পাস করে। কিন্তু এই ফার্স্ট 3টে ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা ফেল করলে কম্পাউন্ড নন অ্যারোমেটিক হয়ে যাবে। ওকে, নাও উই আর কামিং ব্যাক টু বেনজিন। নাও বেনজিনের ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে রেজোনেন্স। বিকজ যে কোনো বেনজিনের রিলেটেড যে কোনো রিঅ্যাকশনের জন্য রেজোনেন্স ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো রেজোনেন্স যদি দেখি বেনজিনের, আমরা যদি বেনজিনের রেজোনেন্স দেখি তো কিভাবে রেজোনেন্স হয় বেনজিনের, ঠিক আছে। বেনজিনের তো আইডেন্টিক্যাল স্ট্রাকচার, বেনজিনের তো আইডেন্টিক্যাল স্ট্রাকচার, বেনজিনের তো আইডেন্টিক্যাল স্ট্রাকচার, এখানেও যা এখানেও তাই দেখতে, মানে অল্টারনেটে যদি দেখি এখানেও যা দেখতে, এখানেও যা দেখতে, এখানেও তাই দেখতে, সেম টাইপের বন্ড, ঠিক আছে। তো যে কোনো জায়গা থেকে আমরা রেজোনেন্স শুরু করতে পারি, যে কোনো জায়গা থেকে। ওকে ওকে, তাহলে আমরা যদি রেজোনেন্স করার একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে এরকম যে
প্রথমে আমরা ইলেকট্রনকে, আমি দেখিয়ে দিচ্ছি নিয়মটা কিভাবে কিভাবে করতে হবে। সাপোজ এখান থেকে আমি এই জায়গাটা জুম করে এখানে আঁকছি, এই জায়গাটাকে জুম করে এখানে আঁকছি, এই আঁকলাম। কি হবে যে যদি আমি জিজ্ঞাসা করি সিগমা সিগমা বন্ড আর পাই বন্ডের মধ্যে কোনটা কম স্টেবল, তো বেসিক্যালি পাই বন্ড কম স্টেবল, তাহলে ওকে ভাঙা বেশি ইজি। তো কিভাবে ভাঙবে, এটা হচ্ছে সিগমা বন্ড উপরেরটা, নিচেরটা হচ্ছে পাই বন্ড। কিভাবে ভাঙবে, এইভাবে এইভাবে ভাঙবে। ভেঙে কি তৈরি করবে, এরকম তৈরি হবে। কেন এরকম তৈরি হলো, কেননা বন্ড ইজ নাথিং বাট শেয়ারিং অফ টু ইলেকট্রনস। এবার একটা কার্বন, তার কাছে এই ইলেকট্রনটা ছিল, আরেকটা কার্বন তার কাছে এই ইলেকট্রনটা ছিল, এবং দুটো ইলেকট্রন একে অপরকে শেয়ার করছিল, কখনো এর ইলেকট্রন এর ঘরে, কখনো এর ইলেকট্রন এর ঘরে। কিন্তু ডিউরিং রেজোনেন্স কি হচ্ছে, রেজোনেন্সের সময় কি হচ্ছে, এই যে এখানে যে কার্বন আছে, এখানে যে কার্বনের যে পাই বন্ড, মানে এইখানে যে কার্বন আছে, এদিকে দুদিকে তো বেসিক্যালি কার্বন আছে, তো এইখানে যে কার্বন আছে তার একটা ইলেকট্রন তো ঘরে ছিল, কিন্তু তার নজর পড়ে এর ঘরে। তো তখন এই কার্বন বলে যে তোর ইলেকট্রনটাও আমার চাই, তার মানে কার্বনের কাছে একটা এক্সট্রা ইলেকট্রন বেড়ে গেল। এই যে এই কার্বনের কাছে একটা ইলেকট্রন অলরেডি ছিল, এই কার্বনের কাছেও একটা ইলেকট্রন অলরেডি ছিল, এবং ওরা শেয়ারিং এ ছিল। এবার এই কার্বন, যার মাথায় আমি রাইট দিয়ে রেখেছি, সে কি বলছে, আমার এই ইলেকট্রনটাও দরকার, সে বলছে আমি এই ইলেকট্রনটাকেও নেব। তার মানে এই কার্বনের কাছে একটা এক্সট্রা ইলেকট্রন চলে আসছে, দ্যাট ইজ ওয়াই এই কার্বনের মাথায় এলো মাইনাস। এবং এই যে পাই বন্ডটা ব্রেক হয়ে গেল, পাই বন্ড তো ব্রেকই হলো না, এটাকে এই ধরনের ক্লিভেজকে বলা হয় হেটেরোলাইটিক ক্লিভেজ। যদিও আমরা এখানে কিন্তু হেটেরোলাইটিক ক্লিভেজ এই কারণেই বলবো না, তার কারণ হচ্ছে এখানে কিন্তু কোনো রকম কোনো রিঅ্যাকশন হচ্ছে না, কোনো রিএজেন্ট আসছে না। রেজোনেন্স মানে কিন্তু রিঅ্যাকশন নয়, এটা কিন্তু ফার্স্ট ক্লিয়ার হওয়া দরকার। রেজোনেন্স হওয়া মানে কিন্তু রিঅ্যাকশন নয়, ঠিক আছে? আমরা ডিফারেন্ট ডিফারেন্ট রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করি, ঠিক আছে, দিয়ে দেখাই যে বেনজিন অ্যাকচুয়ালি কত রকম রেজোনেটিং স্ট্রাকচারে নিজেকে এস্টাবলিশ করতে পারে। যত বেশি ও নিজের রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করতে পারবে, সেই স্ট্রাকচার তত বেশি স্টেবল হবে, তাই না? কেউ ধরে নেয় 7টা তৈরি করছে স্ট্রাকচার, ঠিক আছে, ধরে নে 7টা, কেউ করছে 8টা, ধরে নে সাপোজ, অতগুলো হয় না, 5টা ধরছি, ঠিক আছে, কেউ ধরে 5টা করছে, কেউ ধরে 6টা করছে, বা পরে আমরা ন্যাপথ্যালিন ফ্যাপথ্যালিন এসব রিঅ্যাকশনে পড়বো, যে কেউ ধরে 3টে রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করছে, কেউ 2টো রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করছে। যে 3টে তৈরি করছে তার মানে কি, সে বেশি স্টেবল, সে বেশি রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করে থাকতে পারছে। আর যার 2টো রেজোনেটিং স্ট্রাকচার, সে মাত্র 2টো রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করে থাকতে পারছে। তো কার থাকার চান্স বেশি? যার 3টে স্ট্রাকচার, তাই না? যার 3টে স্ট্রাকচার তার থাকার চান্স বেশি, তার 2টো স্ট্রাকচার তার কিন্তু থাকার চান্স কম, তার স্টেবিলিটি কম, ঠিক আছে? তো এখানে বেসিক্যালি কি হচ্ছে, এই বন্ডটা ব্রেক হচ্ছে, এর মাথায় নেগেটিভ চার্জ আসছে। তো এইটা হচ্ছে রেজোনেন্সের ফান্ডা, যে এরকম হবে, ঠিক আছে? তাহলে এখানে করে দেখি জিনিসটা, এখানে করে দেখি। তো এই বন্ডটা এভাবে ব্রেক হলো, এর মাথায় নেগেটিভ চার্জ এলো, ঠিক আছে? যদি আমরা প্রথমে এইভাবে দেখাবো না, আমরা এইভাবে এরকম একটা কি দেবো, ডাবল হেডেড অ্যারো দেবো। কেন ডাবল হেডেড অ্যারো দিচ্ছি? কেননা এর থেকে যে তৈরি হবে তার থেকেও এ তৈরি হতে পারে, ঠিক আছে? ইহা যাহার থেকে তৈরি হয় তাহাই ইহার থেকেও তৈরি হয়। দেখাচ্ছি ডাবল হেডেড অ্যারো মানে তো বোঝাই যাচ্ছে যে এর থেকে যদি এ তৈরি হয়, এর থেকেও এ তৈরি হবে। সিম্পল ব্যাপার, কিছু কমপ্লিকেটেড ব্যাপার আছে? মানে আলটিমেটলি রেজোনেন্স করে আমি একটা স্ট্রাকচারে পৌঁছবো, আলটিমেটলি রেজোনেন্স করতে 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 আমি একটা স্ট্রাকচারে পৌঁছবো। তেমনি সেই স্ট্রাকচার থেকে আবার রেজোনেন্স করতে 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 এই স্ট্রাকচারেও আমি পৌঁছাতে পারি, সেটাকেই বোঝানোর জন্য জাস্ট। তো এর থেকে যখন এ তৈরি হবে, কিরকম তৈরি হবে?
রাইট? বোঝা গেল? এর একটা ইলেকট্রন এক্সট্রা এ নিয়ে নিল, এর কাছে তো একটা ছিল, এক্সট্রা একটা নিয়ে নিল পাশের কার্বন থেকে, এরকম তৈরি হলো। এখন এ আবার রেজোনেন্স করবে। এ যখন রেজোনেন্স করে এইখানে বন্ড তৈরি করবে, কিরকম তৈরি হবে আমি প্রথমে দেখাই। প্রথমে আমি দেখাবো যে কিরকম তৈরি হবে, তারপর আমি দেখাবো কি দেখাবো সেটা দেখা যাবে, পরে দেখা যাবে, ঠিক আছে? আমি তৈরি করে দেখাই আগে। হ্যাঁ, আচ্ছা, এই নেগেটিভ চার্জটাকে আবার এই এদিকে কি হবে, তারপরের ঘটনাটা তাহলে আমাকে এক্সপ্লেন করতে হবে। তো আমি কতদূর এক্সপ্লেন করেছিলাম, এইটা থেকে এইটা তৈরি হওয়াটাকে এক্সপ্লেন করেছিলাম। এর পরের ঘটনা কি হবে না, এর পাশেও তো স্ট্রাকচার রয়েছে এরকম, এর পাশেও তো এরকম স্ট্রাকচার রয়েছে। তো এ আবার কি করবে, যে ইলেকট্রনটা নিয়েছিল ওর তখন গিল্ট ফিল হবে যে আমি ওই কার্বনটার কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে নিলাম, আমি এক কাজ করি, যে অসৎ উপায়ে কামানো পয়সা, যে অসৎ উপায়ে ইনকাম, সেটা আমি অন্য জনাকে দিয়ে দিই, কোনো একটা এনজিওতে ডোনেট করে দিই। তো ও কি করছে, পাশের কার্বনকে ডোনেট করে দিচ্ছে, যে একটা এক্সট্রা ইলেকট্রন নিয়েছিল সেটাকে পাশের কার্বনকে ডোনেট করে দিচ্ছে। নিজের কাছে যে ইলেকট্রনটা ছিল তো ছিল, যেটা এক্সট্রা নিয়েছিল পাশের কার্বনকে ডোনেট করছে। দিয়ে পাশের কার্বনকে ডোনেট করলে কি হবে, নর্মাল ব্যাপার, পাশের কার্বনকে যদি ডোনেট করে তাহলে পাই বন্ড তৈরি হবে আবার, ঠিক আছে? তো রেজোনেন্সের ফান্ডা হচ্ছে যে পাই বন্ড, ইলেকট্রন, আবার পাই বন্ড। কি বললাম, পাই বন্ড, ইলেকট্রন, এগেন পাই বন্ড, এগেন রিপিট, পাই বন্ড, ইলেকট্রন, পাই বন্ড, ইলেকট্রন, পাই বন্ড, ইলেকট্রন, পাই বন্ড, ইলেকট্রন, এরকম হচ্ছে রেজোনেন্স হতে থাকবে, ঠিক আছে? তো তার মানে এখানে একটা পাই বন্ড তৈরি হবে, এই যে নেগেটিভ চার্জটা পাশের ইয়েতে এলো, একটা পাই বন্ড তৈরি হবে। আমি তৈরি করে দেখাচ্ছি। তৈরি করে দেখালাম এই স্ট্রাকচারটা, কিন্তু এই স্ট্রাকচারটা ভুল, এই স্ট্রাকচারটা এক্সিস্ট করে না। কেন এক্সিস্ট করে না এই স্ট্রাকচারটা? তার কারণ হচ্ছে, যদি আমি ভালো করে দেখাই, একটু বড় করে দেখাই যে আমি কি ব্লান্ডার করেছি এই স্ট্রাকচারটাতে। এই যে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারে যদি আমি ভালো করে দেখি, এই কার্বনের হাইব্রিডাইজেশন কত হবে, এখানে যে কার্বন রয়েছে এর হাইব্রিডাইজেশন কত হবে। তো এর হাইব্রিডাইজেশন আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে একটা দুটো সিগমা বন্ড আছে, দুটো সিগমা বন্ড আছে, মানে হচ্ছে হাইব্রিডাইজেশন হবে একটা এস একটা পি। কি হলো হাইব্রিডাইজেশন, একটা এস একটা পি। তো এর হাইব্রিডাইজেশন হচ্ছে এসপি, অ্যান্ড এসপি হাইব্রিডাইজেশন যে কম্পাউন্ডের হয় তারা লিনিয়ার হয়। অ্যাকচুয়ালি এগুলো ভিএসিপিআর থেকে আসে। যদি কেউ এই জায়গাটা উইক হোক, ঠিক আছে, ইউটিউবে প্রচুর লেকচার অ্যাভেলেবেল আছে ভিএসিপিআর থিওরি। ভিএসিপিআর থিওরি কি বলে, যদি এসপি হয় স্ট্রাকচারটা তাহলে কিন্তু লিনিয়ার হবে। সমস্যাটা হচ্ছে, আচ্ছা এখানে আরো একটা প্রবলেম আছে, আমি ওটাও এক্সপ্লেন করব, ঠিক আছে? এই স্ট্রাকচারটাতে আরো একটা প্রবলেম আছে, সেটাও আমি বলবো। মোট কথা আপাতত এটা জেনে রাখো যে স্ট্রাকচারটা কি হয়, লিনিয়ার হয়। সুতরাং এই স্ট্রাকচারটা যদি লিনিয়ার হতে যায়, এই স্ট্রাকচারটা যদি এরকম করে লিনিয়ার হতে যায়, তাহলে লিনিয়ার হতে গেলে প্রবলেমটা কি হবে না, বন্ড লেন্থ এত বেড়ে যাবে যে রিংটাই ব্রেক করে যাবে। কারণ এখানে লিনিয়ার হতে হচ্ছে তো স্ট্রেন ক্রিয়েট হচ্ছে, এখানে স্ট্রেন ক্রিয়েট হচ্ছে, স্ট্রেন ক্রিয়েট হওয়ার জন্য কি হবে, বন্ড ভেঙে যাবে। কিন্তু এখানে আরো একটা ব্লান্ডার আছে, ব্লান্ডারটা হচ্ছে যে বেসিক্যালি বেনজিন মানে তো এই স্ট্রাকচারটা শুধুমাত্র নয়, এর সাথে সাথে হাইড্রোজেনও তো আছে। আরে এর সাথে সাথে তো হাইড্রোজেনও আছে, আমরা ওটাকে তখন থেকে ইগনোর করে যাচ্ছি, হাইড্রোজেনও আছে। তো এখানে হাইড্রোজেনের কটা বন্ড, একটা, সরি কার্বনের কটা বন্ড, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, কার্বনের পাঁচটা বন্ড পসিবলই নয়। কার্বনের তো পাঁচটা বন্ড পসিবলই নয়।
তো কার্বনের যেহেতু 5টা বন্ড পসিবলই নয়, তা তো কার্বন এখানে স্ট্রাকচারটা স্টেবলই হবে না। সো দ্যাট ইজ ওয়াই এখানে একটা পাই বন্ড ভেঙে যাবে, একটা পাই বন্ড এখানে ভেঙে যাবে, মানে এই পাই বন্ডটা যেটা আগে ছিল এটা ব্রেক হয়ে যাবে, যেহেতু কার্বনের 5টা বন্ড পসিবল নয়। হাইড্রোজেনের বন্ড ব্রেক হতে এই কারণে পারে না, কার্বন হাইড্রোজেনের বন্ড ব্রেক হতে এই কারণেই পারে না, কারণ এটা সিগমা বন্ড। সিগমা বন্ড ব্রেক হওয়ার থেকে পাই বন্ড ব্রেক হওয়া ইজি, কারণ উইক বন্ড হয়। তো পাই বন্ড এখানে ব্রেক হয়ে যাবে, মানে এই বন্ডটা এখানে ব্রেক হয়ে যাবে, এটাই হচ্ছে মূল কথা। এটা তৈরি হবে না, এটা কিন্তু হাইলি আনস্টেবল কম্পাউন্ড। দুটো কারণে, এক তো হচ্ছে রিং ব্রেক হয়ে যাবে যদি এরকম স্ট্রাকচার হতে যায়, এসপি লিনিয়ার হতে গিয়ে রিং ব্রেক হয়ে যাবে। আর সেকেন্ড হচ্ছে যে এই স্ট্রাকচারটা যদি তৈরি হয়, এই কার্বনের 5টা বন্ড তৈরি হবে, যেটা পসিবল না। তো 5টা বন্ড তৈরি হলে একটা বন্ড কিন্তু কার্বন চাইবে ব্রেক করে দিতে, একটা বন্ড চাইবে কার্বন ব্রেক করে দিতে। তো একটা বন্ড যদি কার্বন ব্রেক করে দেয়, তাহলে কোন বন্ডটাকে ব্রেক করবে? অবভিয়াসলি পাই বন্ড, উইক বন্ড যেহেতু, তো পাই বন্ডকেই ব্রেক করবে। ঠিক আছে, তো এখানে এই পাই বন্ডটা ব্রেক হয়ে যাবে। তো ইউজুয়ালি এই স্ট্রাকচারটা আমরা দেখাই না এভাবে, এই কারণেই দেখাই না, কারণ এটা হাইলি আনস্টেবল, তৈরি হয় না এই স্ট্রাকচার। ঠিক আছে, তো এখানে যে এ যখন পাই বন্ড, এই নেগেটিভ চার্জ যখন এখানে পাই বন্ড তৈরি করবে, এই পাই বন্ডটা ব্রেক হয়ে যাবে এবং এরকম স্ট্রাকচার তৈরি করবে। এরকম তৈরি করলো, ঠিক আছে, এরকম তৈরি করলো। ওকে, সেম জিনিস আবার রিপিট হবে। এই নেগেটিভ চার্জ এখানে আসবে, এই নেগেটিভ চার্জ এখানে আসবে, মানে এখানে পাই বন্ড তৈরি করবে। যখন এখানে পাই বন্ড তৈরি করবে, এই পাই বন্ডটা আবার ব্রেক হয়ে এখানে আসবে। ওকে, আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস আমি দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে যখন একটা ছোট্ট জিনিস, আই এম সরি, মাফ কর দেনা মালিক, ছোট্ট জিনিস হচ্ছে এটা যে দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে যখন ব্রেক হবে না, তো একটা ইলেকট্রন এক্সেস এর কাছে চলে গেল, তার মানে বাই ডিফল্ট এর কাছে একটা ইলেকট্রন তো কমে গেল না, নর্মাল ব্যাপার। যদি এর কাছে একটা ইলেকট্রন এক্সেসে চলে যায়, তো বাই ডিফল্ট এর কাছে একটা ইলেকট্রন কমে গেল, তো এখানে একটা প্লাস হবে, এইভাবে ব্রেক হবে। ঠিক আছে, আলটিমেটলি এখানে প্লাস আছে। ঠিক আছে, এবার এই মাইনাসটা কি হবে, এখানে নিজের দুটো, অবভিয়াসলি একটা নিজের ইলেকট্রন আর একটা ইলেকট্রন একে দিয়ে দেবে, তো ডেফিসিয়েন্সি চলে যাবে, আলটিমেটলি এটা তৈরি হবে। এটা তৈরি হবে, ডাবল হেডার আর প্রত্যেকজন থাকবে। তো কটা রেজোনেটিং স্ট্রাকচার হলো বেঞ্জিনের? 5টা। কটা স্ট্রাকচার হলো রেজোনেটিং? 5টা রেজোনেটিং স্ট্রাকচার এলো বেঞ্জিন। ওকে, এখানে কটা স্ট্রাকচার এলো? 5টা রেজোনেটিং স্ট্রাকচার। ঠিক আছে, তো দিস আর দ্য রেজোনেটিং স্ট্রাকচার অফ বেঞ্জিন। ঠিক আছে, তো ঠিক আছে, এবার হচ্ছে বেনজিনের মেথড অফ প্রিপারেশন। ডিফারেন্ট মেথড অফ প্রিপারেশন রয়েছে বেনজিনের। ঠিক আছে, যেমন একটা রয়েছে, প্রথম রয়েছে অ্যাসিটাইলিন, ফ্রম অ্যাসিটাইলিন। অ্যাসিটাইলিন থেকে তৈরি হয় বেনজিন। ঠিক আছে, কিভাবে তৈরি হয় না, আমরা 3 মোলস অফ অ্যাসিটাইলিন নেব। ঠিক আছে, তারপর রেড হট টিউব দিয়ে পাস করব, রেড হট টিউব দিয়ে পাস করব। তাহলে কি হবে, এদের মধ্যে একটা একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে। ঠিক আছে, ইন্টারমিডিয়েট তৈরি হবে। ঠিক আছে, এখানে একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে এবং আলটিমেটলি সেখান থেকে প্রোডাক্ট তৈরি হবে রেড হট টিউব দিয়ে। আমি যদি রিঅ্যাকশনের মেকানিজমটা দেখাই একটু, এই রিঅ্যাকশনের
তো বেসিক্যালি এরকম হয়। বেসিক্যালি এখানে মেকানিজম যেটা হয় সেটা হচ্ছে একটা পাই বন্ড কি করে, একটা পাই বন্ড ওভাবে যেমনভাবে ভাঙে বলেছিলাম যে এইভাবে ব্রেক হয়, ঠিক আছে, এভাবে ব্রেক হয়, দিয়ে এর ওপর নেগেটিভ আসে, এর ওপর পজিটিভ আসে, ঠিক আছে, দিয়ে এই নেগেটিভটা একে অ্যাটাক করে, এই নেগেটিভটা যখন একে অ্যাটাক করে এ আবার এর ওপর নেগেটিভ ক্রিয়েট করে, সেই নেগেটিভটা আবার একে অ্যাটাক করে, ঠিক আছে, দিয়ে আবার এ এখানে নেগেটিভ চার্জ তৈরি করে, আলটিমেটলি এই নেগেটিভটা এই পজিটিভের সাথে জুড়ে একটা সাইক্লাইজেশন রিঅ্যাকশন হয়, ঠিক আছে। তো এইভাবে অ্যাটাক হতে থাকে, ঠিক আছে, যেটা ইন জেনারেল দেখানো হয় এইভাবে যে ডিরেক্ট দেখানো হয় যে পাই বন্ড অ্যাটাক করছে। এভাবে নেগেটিভ চার্জ তৈরি করে দেখাতে গেলে এক তো মেকানিজমটা প্রচুর ঘিজিমিজি হয়ে যাবে। অ্যাকচুয়াল মেকানিজম এটাই যে এই পাই বন্ডটা এভাবে ব্রেক হবে, কার্বনের উপর নেগেটিভ চার্জ আসবে, সেই নেগেটিভ এই কার্বনকে অ্যাটাক করবে, যখন অ্যাটাক করবে তখন এই ধারে 3টে বন্ড, এই ধারে একটা হাইড্রোজেনের বন্ড 4টে বন্ড, আর এখানে এই যে নেগেটিভটা অ্যাটাক করেছিল 5টা বন্ড, তার মানে কি হলো ব্যাপারটা, এটা তো ব্রেক হচ্ছিল, তো এই নেগেটিভটা যখন একে অ্যাটাক করবে তাহলে এর সাথে এর একটা বন্ড তৈরি হবে। আগে কার্বনের কাছে কটা বন্ড ছিল, একটা হচ্ছে হাইড্রোজেনের সিগমা বন্ড, আর 3টে বন্ড এধারে ছিল, তাহলে 3 আর 1 4টে বন্ড ছিল। এখন এই নেগেটিভ যখন এই কার্বনের উপর অ্যাটাক করলো তাহলে 5টা বন্ড তৈরি হলো, কিন্তু 5টা বন্ড তো কার্বনের হয় না, না, সো দ্যাট ইজ ওয়াই কি হবে, এখান থেকে একটা বন্ড ব্রেক হয়ে যাবে। সেম ভাবে এর উপর আবার নেগেটিভ আসবে, কেন বন্ড ব্রেক হয়ে এর উপর নেগেটিভ আসবে, এ আবার একে অ্যাটাক করবে, আবার এখান থেকে এ ব্রেক হবে নেগেটিভ হয়ে, এর উপর নেগেটিভ চার্জ আসবে, সেই নেগেটিভটা এই পজিটিভের সাথে কাপলিং হয়ে একটা সাইক্লাইজেশন, একটা সাইক্লিক স্ট্রাকচার তৈরি করবে যেটার নাম হচ্ছে বেনজিন। এবার এটাকে দেখানো হয় কিভাবে, এত নেগেটিভ চার্জ দিয়ে এইভাবে ভেঙে দেখানো হয় না, অ্যাকচুয়াল মেকানিজম ওটাই, কিন্তু ওভাবে দেখানো হয় না। দেখানো কিভাবে হয় এটাকে, কি করা হয় যে আলটিমেটলি কি হচ্ছে, এই পাই বন্ডটা ভেঙেই তো নেগেটিভ চার্জ হচ্ছে, যেটা গিয়ে একে অ্যাটাক করছে, পাশের কার্বনকে অ্যাটাক করছে। তো আমরা কি করি, ডাইরেক্ট ওভাবে না দেখিয়ে কি করি যে এই পাই বন্ডটাই ডাইরেক্ট একে অ্যাটাক করছে দেখাই, কারণ আলটিমেটলি ওটাই হচ্ছে, পাই বন্ড প্রথমে পাই ইলেকট্রন হচ্ছে, দিয়ে পাশের কার্বনকে অ্যাটাক করছে, তো তার থেকে বলে আমি এটাই দেখাই যে পাই বন্ড কার্বনকে অ্যাটাক করছে, একই তো জিনিস হলো। সিমিলারলি এর পাই বন্ড এই কার্বনকে অ্যাটাক করছে, ঠিক আছে, আবার এর পাই বন্ড এই কার্বনকে অ্যাটাক করছে, আলটিমেটলি এখানে একটা ট্রানজিশন স্টেট তৈরি হচ্ছে। ট্রানজিশন স্টেট কিরকম তৈরি হচ্ছে, যে সি, এই সিএইচ গুলোকে একটু খুলে খুলে দেখাচ্ছে, সিএইচ, ঠিক আছে, সিএইচ, সিএইচ, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট।
এবারে ডটেড বন্ডগুলো মানে কি, যেগুলো ডট ডট করে দেওয়া রয়েছে, তো ডটেড বন্ডগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এটা দেখানো হচ্ছে যে আইদার বন্ড তৈরি হচ্ছে বা বন্ড ব্রেক হচ্ছে। এখানে যদি হিসাব মতো দেখা হয় যে এখানে কিন্তু 5টা বন্ড আছে, তো 5টা বন্ড কি কার্বনের অ্যাকচুয়ালি হয় না, এখানে দেখানো হচ্ছে যে এক যেহেতু এখানে 5টা বন্ড তৈরি হয়েছে তো একটা বন্ড ব্রেক হচ্ছে আর আরেকটা বন্ড তৈরি হচ্ছে, এটা দেখানো হচ্ছে। এগুলো কিন্তু অ্যাকচুয়াল বন্ড নয়, এগুলো কিন্তু অ্যাকচুয়াল বন্ড নয়, এটা দেখানো হচ্ছে কি হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা, সেইটা দেখানোর জন্য এই বন্ডগুলোকে দেখানো হচ্ছে। ঠিক আছে, মানে মেকানিজমটাকে বোঝানোর জন্য এই বন্ডসগুলো রয়েছে। ঠিক আছে, তো এইখানে কি হচ্ছে, এদের মাঝখানে বন্ড তৈরি হচ্ছে, কেননা সাইক্লাইজেশন হতে গেলে তো ওটাই করতে হবে, এদের মধ্যে বন্ড তৈরি হতে হবে, পাশের অ্যাসিটিলিন মলিকিউলসদের মধ্যে বন্ডস তৈরি হতে হবে। তো এইগুলো হচ্ছে বন্ড ফর্মেশন। এখানে হচ্ছে বন্ড ফর্মেশন, এখানেও বন্ড ফর্মেশন, এখানে সরি সরি ভুল লিখে দিয়েছি, সরি। আচ্ছা, এখানে কিছু কিছু জায়গায় ভুল হয়ে গেছে, কিছু কিছু জায়গায় দেখানো তো ভুল হয়ে গেছে, ঠিকই ছিল, কিছু কিছু জায়গায় দেখানোতে ভুল হয়ে গেছে। এটা হবে অ্যাকচুয়ালি ট্রানজিশন স্টেট। ঠিক আছে, ট্রানজিশন স্টেটে কি দেখানো হচ্ছে, এই যে পাই বন্ড গুলো যে এই যে পাই বন্ড গুলো রয়েছে এখানে, এরা কি এখানে অ্যাটাক করছে, তাহলে এই কার্বন আর এই কার্বনের মাঝখানে একটা সিঙ্গেল বন্ড তৈরি হচ্ছে। তো এই যে দেখানো হয়েছে বন্ড ফর্মেশন, একটা সিঙ্গেল বন্ড তৈরি হচ্ছে। যখন এ গিয়ে কে অ্যাটাক করলো, এই আবার এই পাই বন্ডটা ব্রেক হচ্ছে, তো এখানে দেখানো হচ্ছে যে একটা পাই বন্ড ব্রেক হচ্ছে, তাহলে এটা হচ্ছে বন্ড ব্রেকিং। আবার এখানে বন্ড ফর্মেশন, আবার এখানে বন্ড ব্রেকিং, আবার এখানে বন্ড ফর্মেশন। আলটিমেটলি যে বন্ড ভেঙে যাবে, যে বন্ড তৈরি হবে, দিয়ে এই স্ট্রাকচারটা তৈরি হবে। কি স্ট্রাকচার তৈরি হবে? বেনজিন তৈরি হবে। তো অ্যাসিটাইলিন থেকে এভাবে আমরা বেনজিন তৈরি করতে পারি। আর কি দিয়ে করতে পারি আমরা? বেনজোইক অ্যাসিড থেকে করতে পারি। বেনজোইক অ্যাসিড থেকে তৈরি করতে পারি কিভাবে? NaOH। এগুলো যদি কখনো সময় হয় মেকানিজম আমি দেখাবো, ঠিক আছে? কখনো যদি সময় আস্তে আস্তে কখনো যদি সময় হয় এদের মেকানিজম আমি দেখাবো, বাট এখন দরকার নেই। সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, আর যদি হিট দিই আমি, ঠিক আছে, একে বলা হয় সোডা লাইম, একে বলে সোডা লাইম মিক্সচার। তো যদি সোডা লাইম দিই তাহলে কি হবে, এখানে যে CO2 আছে এই CO2 বেরিয়ে চলে যাবে। আলটিমেটলি CO2 যদি বেরিয়ে যায় তাহলে এখানে আমার কাছে কি চলে আসবে? বেনজিন চলে আসবে। বেনজিন চলে এলো, ঠিক আছে, মানে CO2 শুধু বেরিয়ে গেল, তাহলে এখানে হাইড্রোজেন রয়েছে। আরে হাইড্রোজেন তো সব জায়গাতেই রয়েছে, তো এটা বেনজিন, ঠিক আছে, এটা কোনো অন্য স্ট্রাকচার নয়, বেনজিন। ঠিক আছে, তাছাড়া কি করতে পারি আমরা? ফেনল নিতে পারি, ফেনল, ঠিক আছে, যেটার ব্যাপারে পরের চ্যাপ্টারে পড়বো। ফেনল, ফেনল হচ্ছে এরকম দেখতে হয়, ফিনাইল রিং, তার মাথায় OH। আচ্ছা, বেনজিনের মাথায় যদি কোনো সাবস্টিটিউয়েন্ট লেগে থাকে তখন কিন্তু এই রিংটাকে বেনজিন রিং বলা হয় না, ফিনাইল রিং বলা হয়। ঠিক আছে, ফিনাইল রিং বলা হয়। ওকে, হ্যাঁ, সেই সাবস্টিটিউয়েন্টটা এবার হতে হবে, মানে চেন হতে হবে। হয়তো দেখা গেল যে সেই সাবস্টিটিউয়েন্টের মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ রয়েছে, সাবস্টিটিউয়েন্টটা হায়ার প্রায়োরিটি হতে পারে, তখনই প্রায়োরিটির হতে হবে, তখনই আমরা রিংটাকে ফিনাইল বলবো, আদারওয়াইজ বলবো না। তো একে বলা হয় ফেনল, ঠিক আছে, মানে বেনজিন রিং এর মাথায় বা ফিনাইল, এখানে তো ফিনাইল রিং বলবো না, একে বেনজিনই বলবো। তো বেনজিন রিং এর মাথায় OH থাকলে, তখন তার মানে হাইড্রক্সিল গ্রুপ থাকলে তাকে আমরা বলি ফেনল। এবার এই ফেনলকে যদি আমি জিঙ্ক অক্সাইড দিয়ে ট্রিট করি, ঠিক আছে, জিঙ্ক অক্সাইড দিয়ে, কেন এই ফেনলকে যদি আমি
জিঙ্ক দিয়ে ট্রিট করি, জিঙ্ক ডাস্ট দিয়ে যদি ট্রিট করি, তাহলে জিঙ্ক কি করবে, এখান থেকে জিঙ্ক একটা অক্সিজেন নিয়ে, মানে ফেনলের যে OH রয়েছে, OH থেকে অক্সিজেন নিয়ে পালিয়ে যাবে, আলটিমেটলি কি তৈরি করবে, বেনজিন। মানে বেসিক্যালি এরকম একটা জিনিস হয়, এই জেডএন এখান থেকে অক্সিজেন নিয়ে নেয়, অক্সিজেন নিয়ে নিলে কি হবে, বেনজিন প্লাস জিঙ্ক অক্সাইড তৈরি হবে। এটাও একটা মেথড অফ প্রিপারেশন হয় বেনজিনের, ঠিক আছে। বাকি মেথড অফ প্রিপারেশন আর কেমিক্যাল রিঅ্যাকশন অফ বেনজিন আমরা পরের লেকচারে করবো।